আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ স্পেশালে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের রজত জয়ন্তী উদযাপন চলছে। জন্ম থেকেই মানুষের আস্থা নিয়ে পথ চলছে ব্যাংকটি। তাদের সাফল্য ব্যর্থতার পাশাপাশি আমরা আজ কথা বলবো দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও। শুনবো ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা আর উত্তরণের পথ। আর এসব বিষয় নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ছোট্ট একটা আয়োজন। শুরুতেই আপনার সম্পর্কে জানতে চাই, আপনার পড়াশোনা, কেরিয়ার একটু যদি বলতেন। আমি তো ধরেন স্কুল শুরু করেছিলাম সরকারি স্কুলে। আমার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন। তারপর নরডেম কলেজে পড়াশোনা করেছি, ঢাকা ইউনিভার্সিটিতে, পরে আইবিএ থেকে এমবিএ করেছি। এটা গেলো আপনার ছাত্র জীবন। তারপরে শুরু করলাম চাকরি, সাবেনকোতে ছিলাম কয়েক বছর, সেখান থেকে আইডিএলসে ছিলাম। তারপর আমি গ্রিনল্যান্ডস ব্যাংকে জয়েন করলাম, সেখান থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক মার্চ করে খেলো। এরপরে আমি সিটি ব্যাংক, আমেরিকান সিটি ব্যাংকে ছিলাম অনেক বছর। তারপরে আমি মাল্টিন্যাশনাল ব্যাংক থেকে দেন আই মুভ টু প্রাইভেট সেক্টর ব্যাংক, যেটা 2008 সালে। আমি প্রাইম ব্যাংকে ছিলাম অ্যাজ এ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, হেড অফ বিজনেস। দেন আই জয়েন ব্র্যাক ব্যাংকে জয়েন করে ধরেন কয়েক মাস কাজ করার পরে আই বিকেম সিইও ব্র্যাক ব্যাংক 2010-এর বোধহয় জুন মাসে। তারপর থেকে ওখানে শেষ করলাম, প্রায় 7 বছর ছিলাম আমি ব্র্যাক ব্যাংকে। এরপরে ঢাকা ব্যাংকের এমডি হিসেবে প্রায় 4 বছর ছিলাম। এখন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে প্রায় 6 বছর, 2019 সালে জয়েন করেছিলাম। আচ্ছা, এখন 2025। মোটামুটি আমার যদি একাডেমিক ক্যারিয়ার বলি, লাইফ বলি, আর আমার এই প্রফেশনাল ক্যারিয়ার, দ্যাটস অ্যাবাউট ইট। মোটামুটি চ্যালেঞ্জে ভরপুর, অনেক প্রতিষ্ঠান, অনেক ধরনের 37 ইয়ার্স ইন দিস অলমোস্ট আমরা কাজ করছি, দেশি বিদেশি নানা প্রতিষ্ঠান, নানা ধরনের অভিজ্ঞতা। আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সম্পর্কে আসলে জানতে চাচ্ছি। আপনাদের শাখা 121টি, উপশাখা 43টি, 183টি আপনাদের এজেন্ট ব্যাংকিং আউটলেট, এবং খুব শিগগিরই আপনারা 25 বছর আমরা 26 শেষ করে 27 পা দিতে যাচ্ছেন। এত দিনের জার্নি, এবং জার্নি সাকসেসফুল জার্নি বলবো অবশ্যই। এই জার্নিটাকে আপনি কিভাবে দেখছেন? আমি যেটা বললেন আপনি, আসলে আমি মনে করি যেটা আমাদের একটা ভালো একটা জার্নি বলবো, সাকসেসফুল এই সেন্সে যে আমরা যখন শুরু করেছিলাম 1999-এ, তখন যে বেসিক্যালি মটোটা ছিল যে ট্রাস্ট, মিউচুয়াল ট্রাস্ট, যে পরস্পরের প্রতি আস্থা। কেন ব্যাংকটা কিন্তু বেসিক্যালি উই সেল ট্রাস্ট, অবশ্যই, তাই না? আপনি আমার উপর ট্রাস্ট রাখলে কিন্তু টাকাটা রাখবেন আমার কাছে। কারণ দ্যাট ইজ আমাদের জন্য কিন্তু ব্যাংক চালানোর জন্য মূল এটা কিন্তু হচ্ছে ডিপোজিট। আমি কিন্তু ক্যাপিটাল যেটা থাকে সেটা কিন্তু ধরেন টোটাল ডিপোজিট রাফলি 8-10% থাকে, কিন্তু সেই হিসাবে কিন্তু পাবলিক ডিপোজিট নিয়ে কিন্তু আমরা কাজ করি। আমরা ব্যাংক হিসেবে কী কাজ করি? আমি 1000 টাকা নিচ্ছি আর 1000 টাকা দিচ্ছি, অ্যান্ড আই এম জাস্ট এ ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি। তো স্বাভাবিকভাবেই ওই ট্রাস্টটা যদি আমি অর্জন না করতে পারি, মানুষ টাকা রাখবে না আমার সাথে, এবং আমি কিন্তু আর লেন্ডিং ব্যবসা যেতে পারবো না, দেন আর ব্যাংক হিসাবে আমি গ্রো করলাম না। তো সেই পার্সপেক্টিভ যদি বলতে চাই, যে আমার মনে হয় যে গত 26 বছরে আমাদের অর্জনটা ভালোই বলবো। আর সবচেয়ে বড় কথা যে আমরা এখন যে অবস্থা দেখছি ব্যাংকিং ইন্ডাস্ট্রি, সেখানে কিন্তু মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কিন্তু মোটামুটি স্ট্যান্ডিং স্ট্রং। সো এটা কিন্তু বিরাট একটা অর্জন, একটা প্রাপ্তি, যে একটা ব্যাংকিংয়ের যে একটা ভঙ্গুর, একটা ভেরি ভালনারেবল হয়ে গেছে এই মুহূর্তে। আপনি দেখেন সেখানে যে আমরা যে এখনও কোনো একটা ভালো ব্যাংকের নাম বলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নামটা আসে, আমার কাছে এটাই সবচেয়ে বড় অর্জন। আচ্ছা, আপনার কথায় আস্থা শব্দটা এসেছে বেশ কয়েকবার, এবং বর্তমান প্রসঙ্গের কথাও আপনি বলছিলেন। এখন ব্যাংকিং সেক্টর নিয়ে ওভারঅল এক ধরনের অনাস্থা মানুষের মধ্যে কাজ করছে। হয়তো কিছু গুজব, হয়তো কিছু আমাদের জানার ঘাটতির কারণে হচ্ছে, কিন্তু আসলে পরিস্থিতিটা কি? ওভারঅল বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাটার অবস্থা এখন কিরকম? আসলে ব্যাংকিং ইন্ডাস্ট্রি কিন্তু ইজ গোয়িং থ্রু এ ক্রাঞ্চ টাইম ফর সাম টাইম। এটা জাস্ট এই গত ধরেন আমরা যদি অগাস্ট পরবর্তী বলি তা কিন্তু না, তার আগে থেকে কিন্তু বেশ অনেক বছর ধরে, বিশেষ করে আপনি যে চিন্তা করেন যে সবচেয়ে আমার বলবো যে ফাইনাল নেইল অন দ্য কফিন ছিল 2017 সালে, যখন ইসলামী ব্যাংক অধিগ্রহণ করলো জোর করে। তখন থেকে কিন্তু, তার আগে কিছু ছিল, কিন্তু তখন থেকে কিন্তু এটাকে এক্সপেডাইট করা হলো। তখন থেকে কিন্তু ব্যাংকিং অবস্থা ভেঙে পড়লো। বিভিন্ন ব্যাংক দেখা গেল যে একটা গ্রুপ কিন্তু ওটাকে মোটামুটি অধিগ্রহণ করে নিচ্ছে, ওর ওনারশিপটা নিয়ে নিচ্ছে এবং সেটাকে চালাচ্ছে, এবং সেখানে গভর্নেন্স বলে কিছুই ছিল না।
যার প্রেক্ষিতে আমরা যেটা দেখেছিলাম ধরেন 2012, 13, 14 সালে মোটামুটি ছিল, সেটা কিন্তু এখন এসে যখন দেখলাম যে আমার এনপিএল, যেটা একসময় মনে করা হতো হয়তো যে 10-12% হচ্ছে ডিক্লেয়ার্ড, আর রাফলি ধরেন 15% হয়তো স্ট্রেস অ্যাসেট, রিসিডলিং অ্যাসেট যেটা আছে, হয়তো 25-26%, এটা কিন্তু মোটামুটি মাল্টিল্যাটারাল এজেন্সিজ এবং সবারই কিন্তু ধারণা ছিল হয়তো এর বেশি হবে না। কিন্তু এখন দেখেন গত জুনের পরে কিন্তু 28% হচ্ছে এনপিএল, এবং ধারণা করা হচ্ছে এটা কিন্তু আরও বাড়বে। আচ্ছা। তো এবং এই যে ব্যাংকিং সিস্টেমের আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আসলে এই নন পারফর্মিং লোন, এবং এটা উৎস যদি বলেন কোত্থেকে হচ্ছে, এটা পুরোপুরি ল্যাক অফ গভর্নেন্স থেকে। বিকজ বোর্ডের দিক থেকে বলেন, ম্যানেজমেন্ট দিক থেকে বলেন, এই 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 কন্ট্রোলটা ছিল না, কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না, এবং সবচেয়ে বড় কথা যেটা হয়েছে যে স্টেট লেভেল থেকে বড় যেটাকে পেট্রোনাইজ করা হয়েছিল। তো এইসব কারণে এই ঘটনাগুলো ঘটেছে। এখন যেটা হচ্ছে, বর্তমান গভর্নর এবং তার নেতৃত্বে বেশ কিছু কাজ হচ্ছে, উন্নতি হয়তো হবে, কিন্তু কথা হচ্ছে যে ইট উইল গেট ওয়ার্স বিফোর স্টার্টস গেটিং বেটার। তো এটাই হচ্ছে অবস্থা। আর আস্থার যেটা কথা বললেন, আস্থার ব্যাপারটা আমি বলবো যে ধরেন কিছু ব্যাংকের উপর কিন্তু মানুষের আস্থা কিন্তু এখনো আছে, হ্যাঁ, কিছু যার জন্য দেখবেন যে এখনো কি সেই সব ব্যাংকের ডিপোজিট বাড়ছে, সিগনিফিকেন্টলি বাড়ছে। কিছু ব্যাংকের অসুবিধা আছে যেগুলো কিন্তু অলরেডি গভর্নমেন্ট ইজ লুকিং অ্যাট ইট, ওদের বোর্ডের রিকনস্ট্রাকশন হয়েছে, ম্যানেজমেন্টের কিছু রিকনস্ট্রাকশন হয়েছে, কিছু ব্যাংকের নিয়ে অলরেডি মার্জের কথা বাংলাদেশ ব্যাংক বলেছে। তো দিস ইজ বেসিক্যালি অ্যাট দিস পয়েন্ট অফ টাইম এই অবস্থা। তো অবশ্যই যে এই যে অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এতে করে আমাদের যে গ্রাহক যারা আছে, গ্রাহকদের ডেফিনেটলি কিছুটা অনাস্থার কাজ করছে, যার জন্য কিন্তু কারেন্সি আউটসাইড ব্যাংক ইজ গ্রোয়িং। হ্যাঁ, অনাস্থা এবং উদ্বেগ দুটোই কাজ করছে যে আমি টাকাটা রাখবো কোন ব্যাংকে, বা রাখলে টাকাটা থাকবে, এটার কোনো এখন ওই যে মানুষের যে কিছু ভালো ব্যাংকে আছে, যেমন আমাদের ব্যাংক একটি ব্যাংক, তো মানুষের ভালো ব্যাংক খুঁজছে যেখানে টাকা রাখতে চাচ্ছে, যার জন্য এইসব ব্যাংকের কিন্তু ডিপোজিট সিগনিফিক্যান্ট গ্রো করছে। আমরা মূল কথাগুলি বলছি সবই 5 আগস্টের পর থেকে, যে 5 আগস্টের পর অর্থনীতিতে এক ধরনের স্থবিরতা দেখা যাচ্ছে, অথবা সূচকগুলো নিম্নমুখী হচ্ছে, অথবা ব্যাংকিং খাত এখন একটু উদ্বেগজনক, আস্থা পাচ্ছে না মানুষ, উদ্বেগ কাজ করছে। আপনার কথা থেকে কিন্তু বোঝা যাচ্ছে বিষয়টা 5 আগস্টের পরে তৈরি হওয়া নতুন কোনো পরিস্থিতি না, এটা আগে থেকেই ছিল, কিন্তু এটা আলোচনায় তো কোথাও ছিল না। আলোচনায় ওইভাবে ছিল যে, যেটা আমি একটু যেটা বললাম, যেহেতু স্টেট লেভেল এটা ছিল, আমাদের ট্রান্সপারেন্সি ব্যাপারটা ছিল না, যেমন গভর্নেন্স পুরো ফেল করেছিল। সো যে সমস্ত ডিসক্লোজ যেগুলো দিত ব্যাংকগুলো, সেই ডিসক্লোজারে কিন্তু কখনো কিন্তু রিয়েল পিকচারটা আসতো না। 5 আগস্টের পরবর্তী সরকার এসে যেটা করেছেন, ওরা কিন্তু ওইসব ব্যাংকে ফরেন্সিক অডিট করিয়েছেন। তো ফরেন্সিক অডিট করার মাধ্যমে, এবং যেহেতু বোর্ড রিকনস্টিটিউট হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে ম্যানেজমেন্টের পরিবর্তন কিছু করা হয়েছে, তাই যারা নতুন এসছেন তারা পুরো জিনিসটাই কিন্তু এখন বের করে নিয়ে আসছেন, নাহলে দায় দায়িত্ব তাদের উপরে গিয়ে পড়বে। সো ওই জিনিসটা হয়েছে, যেহেতু এই সরকার বা বাংলাদেশ ব্যাংক কিন্তু বারবার বলছে এই মাননীয় গভর্নর যে আই ওয়ান্ট টু সি দ্য ওয়ার্স্ট পসিবল সিনারিও। তারপরে আপনি যদি আসলে ইফ ইউ ডোন্ট ডিগ টু দ্য বটম, তাহলে তো আপনি আসলে মূল সমস্যা বুঝবেন না, মূল সমস্যা না বুঝলে তো আপনি সমাধান করতে পারবেন না। সেই জন্যই এখন যেটা দেখা যাচ্ছে যে এই ঘটনাগুলো ঘটছে, এবং তাছাড়াও আমাদের যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন, যেটা আমাদের এটা 270 দিন গেলে হতো, এখন 270 থেকে 180 দিনে নামানো হয়েছে, এখন 90 দিনে ক্লাসিফিকেশন করা হচ্ছে। তো এটাও কিন্তু যে আমরা যে অ্যালাইন্ড হলাম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে, সেটাও একটা কারণ আপনার এনপিএল বাড়ার জন্য। বাট মূল কারণটা হচ্ছে যে পরিমাণ টাকা এখান থেকে প্লান্ডারিং হয়েছে, বিশেষ কিছু কিছু ব্যাংকের খাতে, যার জন্য আপনি দেখবেন প্রচুর মানি লন্ডারিং হয়েছে, এবং বলা হয় বিভিন্ন পত্রপত্রিকা থেকে প্রায় $150 বিলিয়ন বেশি কিন্তু হ্যাজ বিন লন্ডার। তো সেটা তো ইম্প্যাক্ট ব্যাংকিং ইন্ডাস্ট্রি থেকে গেছে, সেই টাকাগুলো থেকে তো কোনো প্রোডাক্টিভ কিছু হয়নি, টাকাগুলো থেকে ওটা দিয়ে ফরেন কারেন্সি ডিমান্ড বেরিয়েছে। আপনার রেমিটেন্স দেখবেন যে রেমিটেন্স কিন্তু ফল করে গেছে, 1.5, 1.7, মাঝে মাঝে 2 বিলিয়ন পেয়েছি, কিন্তু রাফলি 1.5, 1.7 বিলিয়ন ছিল। কিন্তু এখন দেখেন প্রতি মাসে আমরা 2 বিলিয়ন প্লাস পাচ্ছি, কোনো মাসে 2.6 পাচ্ছি, কোনো মাসে 3ও কাছাকাছি পেয়েছি, 2.4ও পাচ্ছি, যেহেতু ওভারসিজে ফরেন কারেন্সি ডিমান্ডটা অলমোস্ট জিরো হয়ে গেছে। আমি জিরো বলবো না, অনেকটাই কমে গেছে, ওই সিগনিফিকেন্ট অ্যামাউন্টে কমে গেছে। তো এই যে ইস্যুসগুলো ছিল, এগুলি ব্যাংকিং সেক্টরটাকে একেবারে খেয়ে ফেলেছে আর কি, মানে খেয়ে ফেলাই বলা যায়। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যেটা, সেটা হচ্ছে বলা হচ্ছে এই ধরনের একটা প্রচার আছে বাজারে যে এই সরকার আসার পরই এতটা দুরবস্থা হয়েছে, আগে আসলে পরিস্থিতি কিছুটা ভালো ছিল, যে কারণে ওই এক লাইনের ন্যারেটিভ একটা আছে না, আগেই তো ভালো ছিলাম, ওইটা এটা না, আগে থেকে খারাপ ছিল,
এটা যতটা খারাপ ছিল ততটা কিন্তু বের হয়নি। এখন যে থলের বিড়াল বেরিয়ে আসার ব্যাপারটা বলে না, এখন সেটা বেরিয়ে আসছে। আপনি এখন পুরো বইটা খুলে দিয়েছেন, এখন আপনি দেখতে পাচ্ছেন সমস্যাটা কোথায়। তখন সমস্যাগুলো অনেকাংশে কিন্তু সমস্যাগুলোকে লুকিয়ে রাখা হয়েছিল। আমরা সত্যটা তো জানতামই না, জি। কিন্তু 14-15 মাস পার হয়ে গেছে, এখন আসলে পরিস্থিতির জন্য সরকারের দিকে যেভাবেই হোক আঙুল তোলা হচ্ছে। স্বাভাবিক সেটা হয়, হ্যাঁ, কারণ স্বাভাবিক যিনি পাওয়ারে থাকবেন তার প্রতি কিন্তু অঙ্গুলি যাবে যে আপনি এখনো ঠিক করতে পারছেন না। কিন্তু এই যে অনেকগুলো অসুবিধা আছে, আপনি কোনো কিছু চাইলে কিন্তু এটা তো সুইচ অফ না যে আপনি ইচ্ছা করলে এটাকে আগামীকালে এটা ঠিক করে ফেলতে পারবেন। এর সাথে অনেক কিছু লিঙ্কড আছে, কিন্তু সবকিছু মিলে একটা সময়ের ব্যাপার আছে। আপনার দৃষ্টিতে এই পরিস্থিতি থেকে উত্তরণটা কিভাবে আসতে পারে? একটা যেমন ধরনের সেন্ট্রাল ব্যাংক, একই সাথে একটা টাইম ফ্রেম যদি বলেন যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। একটা কথা বলি যে বাংলাদেশ ব্যাংক যেটা মাননীয় গভর্নর দুটো স্টেপ নিন, একটা হচ্ছে মূলত ব্যাংকিং সেক্টর রিফর্ম, একটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক রিফর্ম। সেন্ট্রাল ব্যাংক রিফর্ম বলতে উনি মেন করছিলেন যে সেন্ট্রাল ব্যাংক হয়তো অনেক কিছু করছিল, ওনার কাছে মনে হয়েছিল যে এটা অনেক মাইক্রো ম্যানেজমেন্ট করছে। আরও মনে হচ্ছে সেন্ট্রাল ব্যাংকে যেটা করা দরকার না সেটা করছে, আবার যেটা করা দরকার সেটা করছে না। এটা উনি তখন বলেছেন যে আমি সেন্ট্রাল ব্যাংকের পুরো রিফর্ম প্রসেসটাই ওই জিনিসগুলোকে আইডেন্টিফাই করে, যাতে করে সেন্ট্রাল ব্যাংকের যে কাজটা করার প্রয়োজন সেই কাজটা করতে পারে। অ্যাট দ্য সেম টাইম উনি বলছেন ব্যাংকিং সেক্টরে রিফর্ম দরকার, যেটা একটা হলো যে ব্যাংকে কোথায় কি এনপির আছে, খারাপ কিছু আছে, সেগুলো ঠিক করা, যদি মার্জার প্রয়োজন মার্জ করে ফেলা ব্যাংক, এবং প্রয়োজনে যেখানে রিকনস্টিটিউশন সেগুলো করা। তো এইভাবে উনি একটা কিছু রোড ম্যাপ নিয়েছেন। এখন যেটা হচ্ছে, আমি যেটা একটু বলছিলাম যে আমাদের উইল গেট ওয়ার্স বিফোর স্টার্টস গেটিং বেটার। এখন যেটা কাজ নিয়েছেন, এই কাজটা পরবর্তী সরকার যারা ইলেক্টেড গভর্নমেন্ট হবেন ওনারা এটাকে কীভাবে ক্যারি ফরওয়ার্ড করবেন। যেহেতু ইটস এ লং জার্নি, এটা কিন্তু শর্ট টার্ম খেলা না, এবং এটা কিন্তু আপনার চেস গেম না, এটা ইজ কালেকটিভ গেম। সো এটা অলসো ডিপেন্ডস অন দ্য উইলিংনেস অফ দ্য পলিটিক্যাল গভর্নমেন্ট হু উইল বি ইলেক্টেড ইন দ্য নেক্সট ইলেকশন। তারা যে রিফর্মগুলো প্রপোজ করছে সেই রিফর্মগুলো কীভাবে ক্যারি আউট করবেন, এবং তারা যেন যেই ভুলগুলো আমরা করেছি সেটা ইচ্ছা করেই হোক বা অনিচ্ছা করেই হোক, যে সমস্যাটা হয়েছে, যে গভর্নেন্স যে ইস্যুটা হয়েছিল, সেটা যদি রিকার না করে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওটা যদি রিকার না করে, হয়তো সময় লাগবে, 5 বছর লাগতে পারে, 7 বছর লাগতে পারে, উই ক্যান কাম ব্যাক। বাট ইফ দ্য সিচুয়েশন রিকার্স, তাহলে কিন্তু কাম ব্যাক করার কোনো স্কোপ থাকবে না। ভয়টা তো আসলে এখানে, কারণ এখন তো কোনো দলের সরকার না, তাদের কোনো রাজনৈতিক প্রোপাগান্ডা নাই যে এই টার্মের পর তারা গিয়ে আবার নির্বাচনে দাঁড়াচ্ছেন, তা কাজেই তাদের একটু জনতুষ্টিমূলক পদক্ষেপ নিতে হবে। কিন্তু এর পরে যারা সরকার আসবেন তারা রাজনৈতিক সরকার আসবেন, এবং যেই আসুক, যেই দলই ক্ষমতায় আসুক না কেন, তারা দীর্ঘদিন এক ধরনের দমিত অবস্থায় ছিল। তারা আসবে, তারা এসে আসলে কতটা কিছু করতে পারবেন, সাহস দেখাতে পারবেন, অথবা নিজেদের আখের গোছানোর চেষ্টা করবেন, এই জিনিসটা আসলে খুব একটা অনিশ্চিত পরিস্থিতি। এখন ব্যাপারটা হচ্ছে কি, শুনেন, আমাদের তো উই হ্যাভ টু লিভ উইথ হোপ। এবং যেহেতু এই রিফর্ম যেগুলি করা হচ্ছে, রিফর্ম প্রসেসে কিন্তু সব দলকে কিন্তু অন্তর্ভুক্ত করা হচ্ছে, এবং তাদের কিন্তু ওপিনিয়ন নেওয়া হচ্ছে, এবং তারা কিন্তু আলটিমেটলি উইল সাইন অন দ্যাট ডকুমেন্ট। তো ইট ইজ এক্সপেক্টেড যে যারা যেহেতু ওই ডকুমেন্টগুলো সই করবেন, যে তারা এই রিফর্মটাকে সাপোর্ট করছেন, এবং তাদের কাছে তখন এক্সপেকটেশনটা থাকবে তারা এই রিফর্মটাকে নিয়ে দে উইল ক্যারি ইট ফরওয়ার্ড। তো সেই আশা তো করতেই হবে। এখন আপনি যদি এখনই মনে করেন যে কিছু হবে না, আমি ওভাবে চিন্তা না করে বরঞ্চ বলবো আমরা একটু হোপফুল থাকি, কেন একটা শিক্ষা তো হয়েছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে আমরা লার্নিংটা নিচ্ছি কিনা হিস্ট্রি থেকে। না, আসলে অনেক দিনের অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা প্রতিবারই ভাবছি যে আমাদের একটা শিক্ষা হলো। 90-এ একটা পরিবর্তন আমরা দেখেছিলাম, তারপরে 1/11 একটা বড় প্রসেসের মধ্যে দিয়ে গেল, 24-এ আমরা আরেকটা, যদি আপনার ভাষায় বলি, শিক্ষা পেলাম। কিন্তু আসলে শিক্ষিত কি হতে পারছি? আশাবাদের জায়গাটা যে কমে, এটা কিন্তু এই ধাপে ধাপে শিক্ষা পাওয়া এবং শিক্ষা থেকে শিক্ষিত না হওয়ার কারণেই আশাবাদ। দেখি, এখন ধরেন আমাদের তো কিছু ছেড়ে দিতেই হবে। এখন আমরা ধরেন যে কাজটা শুরু করেছি, আশা করছি যে আমরা কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং ব্যাংকিং সেক্টর যদি ঠিক না, কারণ আমাদের দেশে হচ্ছে কি, সব কিছুই আমাদের অর্থনৈতিক যেটা বলেন এর হার্ট হচ্ছে ব্যাংকিং ইন্ডাস্ট্রি। সো ব্যাংকিং ইন্ডাস্ট্রি যদি আপনার ফ্লারিশ না করে, ইকোনমি উইল নট টেক অফ। অবশ্যই। তো সেই জন্য আমার মনে হয় আমাদের নিজেদের স্বার্থেই এই ব্যাংকিং সিস্টেমটাকে এগিয়ে নিতে হবে, এবং এখানে যা যা আমাদের রেমিডিয়াল স্টেপস নেওয়া সেগুলো আমাদের নিতে হবে। আমরা আশা করি যেগুলো সরকার নেবেন, সে যেই সরকারই আসুন, কেন তারও তো
তারা তো চাই যে দেশটা ভালো হোক। হ্যাঁ, সে সবাই চাইবে অ্যাজ এ বাংলাদেশি। আমার তো নিশ্চয়ই ওটা চাইবো যে আমার দেশটা ভালো হোক। তো এই দেশটা ভালো করতে গেলে অর্থনৈতিক প্রবৃদ্ধি দরকার, এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি আপনার ব্যাংকিং সেক্টর ছাড়া হবে না। আর আমাদের দেশে যেহেতু ফিনান্সিয়াল মার্কেটটা সো ন্যারো, আমাদের বন্ড মার্কেট বলেন, ক্যাপিটাল মার্কেট বলেন, অ্যাবসলিউটলি নাই বললেই চলে। সব কিছু কিন্তু কমার্শিয়াল ব্যাংকের উপর নির্ভরশীল। সো আমি আশা করি ডেফিনেটলি এটা ভালোর দিকে যাবে, আশা করি ইনশাল্লাহ। ইনশাল্লাহ, আশাতেই আসলে বাঁচা। ব্যাংকিং খাতে আমরা এখন অনলাইন ব্যাংকিংটা খুব দেখছি। জি, প্রযুক্তিগতভাবে অনেকখানি এগিয়েছে আমাদের ব্যাংকিং। এখন আসলে ব্যাংকে না গেলেও ব্যাংকের মোটামুটি অনেকখানি কার্যক্রম করা সম্ভব হয়। আমি যদি পশ্চিমা দেশগুলোর সাথে তুলনা করি, তাদের অনলাইন ব্যাংকিং, তাদের সুযোগ সুবিধা, তার পাশাপাশি আমাদের দেশের ব্যাংকিং, এই দুটোকে আপনি কিভাবে দেখছেন? আমি মনে করি আমরা পশ্চিমা দেশ থেকে খুব একটা পিছিয়ে নাই। কারণ আপনি এখন আমরা যে সমস্ত বেশ কিছু ব্যাংক, বিশেষ করে আমাদের ব্যাংক কথা বলি, যে আমাদের এমটিবি নিও যে প্রোডাক্টটা আছে, এটা আপনি দেখবেন বেশ আমরা প্রচারও করছি। এইটা আমাদের আগের নাম ছিল এমটিবি স্মার্ট ব্যাংক, আমরা রিলঞ্চ করেছি এমটিবি নিও বলে। আমরা যেহেতু রিব্র্যান্ডিং করেছি, সেই রিব্র্যান্ডিংয়ের সাথে সাথে কিন্তু আমরা ওটাকেও আমরা রিলঞ্চ করেছি। আপনি এই যদি এমটিবি গ্রাহক হয়ে থাকেন এবং আপনি যদি প্রোডাক্টটা ডাউনলোড করে থাকেন, আপনার দৈনন্দিন যা কিছু প্রয়োজন আপনি এর মাধ্যমে করতে পারবেন। আপনার ইউটিলিটি পেমেন্ট থেকে শুরু করে, স্কুলে পেমেন্ট থেকে শুরু করে, আপনার টেলিফোনের, আপনার যদি ফোনে টপ আপ করতে হয়, আপনার যদি কোনো এমএফএসে ট্রান্সফার করতে হয়, আপনার কোনোখানে সব কিছু কিন্তু আপনি আপনার সময় করতে পারবেন। আচ্ছা, মানে আপনি চাকরি করছেন এখন আপনি 10 to 4 যেতে পারছেন না ব্যাংক ব্রাঞ্চ, যেটা হয় 10 টা 4টা, আপনি কী করবেন? আপনি আপনার মতো হয়তো গাড়িতে আছেন, আপনি হয়তো এখানে কাজ করতে একটু রেস্ট নিচ্ছেন, আপনি ট্রানজাকশন করে ফেলতে পারবেন। তো সেই লেভেল অফ ইয়েতে কিন্তু আমরা চলে গেছি। সো আমরা কিন্তু আমাদের কাস্টমারকে ওই লেভেল অফ এম্পাওয়ারমেন্ট দিচ্ছি। আমরা কাজ করছি, যেটা আশা করছি আমরা একটা ফিনটেকের সাথে কাজ করছি, হয়তো সামনে আপনি বাড়ি ভাড়াটাও আপনাকে ওই আমার এই অ্যাপের মাধ্যমে দিয়ে ফেলতে পারবেন। সো গেটিং টু দ্যাট। তো আমি মনে করি যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কাছ থেকে আমরা খুব একটা পিছিয়ে, যেমন ধরুন আমাদেরকে বিদেশি ব্যাঙ্কগুলোয় কাজ করে, এইচপিসি আছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আছে, সিটি ব্যাংক আছে, ওরা তো ইন্টারন্যাশনাল একটা ব্যাংক। সো আমি যদি বলি আমরা যে কম্পিট করছি, বিভিন্ন ফ্যাসিলিটিজ আমাদের কর্পোরেট কাস্টমারকে দিচ্ছি বা ইন্ডিভিজুয়াল কাস্টমারকে দিচ্ছি, আমরা কিন্তু অ্যাট পার উইথ দেম, ইন সাম কেস উই আর এহেড অফ দেম। কেন ওদের একটা চেঞ্জ করতে গেলে ওদের সেই হেড অফিস থেকে হয়ে অনেক কিছু করে আসতে হয়, আমাদের কিন্তু সেই সম্পর্ক, আমাদের হেড অফিস বাংলাদেশি। সো উই ক্যান ডু এনিথিং এন্ড এভরিথিং হোয়াট এভার ইজ নিডেড। আমাদের কাস্টমারের নিড বুঝে সাথে সাথে কিন্তু কাজটা করতে পারি। আর অ্যাট এমটিবি আমাদের যেহেতু ডেভেলপমেন্টাল কাজটা মূলত ইন হাউস, সো আমরা যে কোনো কিছু মোটামুটি কাছাকাছি সময় করতে পারি, এবং পরিবর্তনটা আমরা কাছাকাছি তাড়াতাড়ি করতে পারি, দ্রুততম সময়ের মধ্যে হচ্ছে। আপনার কথা শুনে ভালো লাগলো। মানে এর আগের অংশ যদি বলতে চাই, তো আশাবাদ জোর করে জাগাতে হচ্ছিল, এক্ষেত্রে আশাবাদ এমনি আসছে, তৈরি হচ্ছে যে আরও বেটার কিছুর দিকে আমরা যাচ্ছি, এবং আমরা এখনও আসলে ভালোই আছি। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনারা আর কীভাবে ফ্লারিশ করতে চান বা আগাতে চান? হ্যাঁ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকটা যেটা আজকে 26 বছর পার হয়েছে, আমরা চেষ্টা করেছি এই গ্রাহকের, আমাদের স্টেক হোল্ডার, রেগুলেটর সবার একটা আস্থা অর্জনের জন্য। আবার সেটা আমি মনে করি যে অনেকাংশে আমরা সফল হয়েছি, এবং আমাদের প্রায় 14-15 লক্ষ গ্রাহক যাদের হাত ধরে আমরা এত দূর এসেছি, এবং আগামী সময়টাও আমরা নিশ্চয়ই এদেরকে তো পাবোই, সাথে সাথে নতুন নতুন গ্রাহক আমাদের সাথে আসবেন। এবং আমাদের এটা হচ্ছে যে আমরা সব সময়ের ব্যাংক, মানে আপনি আজকে এখানে 2025 সালে বসে আছেন, আপনার যে প্রয়োজনটা আছে সেই প্রয়োজনটা আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে আমরা আপনাকে দিতে পারবো। আপনি 2035 সালে বসে থাকেন, আমরা সেটাও পারবো। সো আমরা সব সময়ের জন্য, এই জন্য আমরা বলি আমরা এই সময়ের ব্যাংক, তো আমরা সব সময়ের জন্য আছি। তো সেই ব্যাপারটা আছে। আর যেহেতু আমরা আস্থার কথা বলছি, ট্রাস্টের কথা বলছি, সো আমি সেটা বলবো যে আমরা যেভাবে কাজ করব, আমাদের বোর্ডে একটা কথা বলা ভুলে গেছি, আমাদের বোর্ডে কিন্তু ধরেন নরফান্ড যে আছে, নরফান্ড বসে। নরফান্ড হচ্ছে একটা নরওয়েজিয়ান একটা প্রাইভেট সেক্টর ওয়েলথ ফান্ড, এরা আমাদের লার্জেস্ট শেয়ার হোল্ডার। সো গভর্নেন্সটা হ্যাজ বিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আমাদের বোর্ডে বসে তপন চৌধুরী, তিনি একসময় অ্যাডভাইজার ছিলেন কেয়ারটেকার গভর্নমেন্ট। আমাদের বোর্ডে বসছে আছে নাসিম মঞ্জুর, যারা মঞ্জুর হলে মারা যাবেন ছেলে বসছেন। সো এটা তো মোটামুটি প্রতিষ্ঠিত। আমাদের চেয়ারম্যান রাশেদ চৌধুরী সাহেব আছেন, এবিসি ডিরেক্টর। সো আমাদের যারা ডিরেক্টর যারা তারা কিন্তু প্রতিষ্ঠিত ডিরেক্টর, যে যার জায়গায় কিন্তু অনেক। আমাদের এসিআই ইজ অলসো সিটিং অন আওয়ার বোর্ড। তো ওদের কিন্তু ডিভিডেন্ড নিয়ে কিন্তু ওদের কোনো, ওদের কথা হচ্ছে ব্যাংকটা যেন ভালো হয়, ব্যাংকটা যেন আমরা যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্যে ফুলফিল করতে পারি, যেটা ট্রাস্টের কথা বলছিলাম। আমরা যেন মানুষের যে সিএসআর পার্সপেক্টিভও আমরা যেন কাজ করতে পারি, কেন এই সমাজ থেকে আমরা আর্ন করছি, তো এই সমাজে উই হ্যাভ টু গিভ ব্যাক। তো ওই কাজগুলো আমরা করছি একই সাথে। আমরা সবগুলো, একটা হচ্ছে কমার্শিয়াল সাইড,
একটা হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি সাইড, সবগুলো কাজ করছি এবং আমরা সবসময় বলি আমাদের গ্রাহকদেরকে ইউ ক্যান ব্যাংক অন আস, দ্যাটস আওয়ার ট্যাগলাইন। এবং আমরা চাই এইভাবেই আমরা এগোতে, আমরা প্রযুক্তিতে আমরা একটা উচ্চ মার্গে চলে যেতে চাই। এখন কিন্তু যদি বলি, এখনও কিন্তু মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক অন দ্য ডিজিটাল ফুটপ্রিন্ট আমরা ওয়ান অফ দ্য ফ্রন্ট রানার্স, এবং আমরা এখানে থেকেই আমরা এই ব্যাংকটাকে একটা ডিজিটাল ব্যাংকের মতো করে ফেলতে চাই। আপনার যে এনি নিডস ইট ক্যান বি ফুলফিল ফ্রম এনিওয়্যার, এবং আমরা চলে যাচ্ছি একদম বটম এন্ড অফ দ্য পিরামিড যেটা বলে। সো অন্তর্ভুক্তিমূলক যে অর্থনীতির কথা বলেন, অন্তর্ভুক্তিমূলক ব্যাপারটা বলেন, আমরা সেই লেভেলে চলে যেতে চাই। এটা হচ্ছে আশা। আশা এবং আসলে আশাবাদ জাগানোর মতো কথাবার্তা শুনলাম আমরা এতক্ষণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে যেভাবে সময় দিলেন এবং জিনিসগুলি খুব সহজ ভাষায়, ব্যাংকিং তো একেবারে সাধারণ মানুষের ভাষা না, একটু কঠিন, যেভাবে সহজ ভাষায় আপনি বললেন জিনিসগুলি আসলে একদম পানির মতো স্বচ্ছ হয়ে গেছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে। দর্শক, এই ছিল আমাদের আজকের বিশেষ আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।